সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বাড়ির গৃহবধূর ভূমিকা সব থেকে বেশি। কারণ অসুস্থ শ্বশুর শাশুড়িকে দেখভালের পাশাপাশি সন্তান বা স্বামীর দেখভালের দায়িত্ব বর্তায় গৃহবধূর ওপরই। স্বামী রোজগার করবে, সংসার চালানোর ক্ষেত্রে স্বামীর একটি ভূমিকা থাকে ঠিকই, কিন্তু সংসারে কোনটা ভালো কোনটা মন্দ তার দেখভালের দায়িত্ব থাকে বাড়ির একমাত্র গৃহবধূর ওপরই। কারণ সেই তো ঘরের লক্ষ্মী। কিন্তু সেই ঘরের লক্ষ্মী যখন কোনো কিছুকে গ্রাহ্য বা পরোয়া করে না, তখনই সংসারে শুরু হয় অশান্তি। আর সেই অশান্তির শিকড় যে কোথায় গিয়ে পৌঁছয় তার কোনো ইয়ত্তা থাকে না। আজ ক্রাইম ইয়ার্ডে আপনাদের সামনে তুলে ধরব বিপন্ন সম্পর্কের একটি ঘটনা। আমি মণিময়, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অন্তর্তদন্তমূলক অনুষ্ঠান ক্রাইম ইয়ার্ড। হুগলি জেলার মগরা থানা এলাকার বিনয় বাদল দিলেশ কলোনি, এই অঞ্চলটি ত্রিবেণী এলাকার অন্তর্গত। এই মগরা থানা এলাকার বাসিন্দা অর্থাৎ এই কলোনির বাসিন্দা ননীগোপাল দাস এবং তার স্ত্রী লক্ষ্মী দাস। তাদের 3 সন্তান, এক ছেলে এবং 2 মেয়ে। ছেলে সোমনাথ দাস, বড় মেয়ে বিশাখা দাস এবং ছোট মেয়ে কাকুলি দাস। ইতিমধ্যে সোমনাথের বিয়ে হয়েছে। সোমনাথের বিয়ে হয়েছে এই অঞ্চলেরই বাসিন্দা মৌসুমীর সঙ্গে। মৌসুমীর সঙ্গে সম্পর্ক হয়েছে সোমনাথের। একে অপরকে তারা পছন্দ করে, কিন্তু লজ্জার খাতিরে কেউ আর মুখ ফুটে বলতে পারে না। রাস্তায় চলতে ফিরতে চোখে চোখে কথা হয় তাদের দুজনের, কিন্তু সেই সুযোগ কোথায় যে তারা বলবে আমরা দুজন দুজনকে ভালোবাসি? অনেক অপেক্ষা, কিন্তু সুযোগ আর আসছিল না। একদিন পাড়ার মাঠে এক জলসার আয়োজন হয়েছিল। সেই জলসার রাতে সোমনাথ এবং মৌসুমী এক ঘরে একান্তে রাত কাটিয়েছিল। সেই ঘটনার কথা বিনয় বাদল দিনেশ কলোনির মানুষ জানতেই তাদের নিজেদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে যায়। এরপরই সোমনাথ বিয়ে করে মৌসুমীকে। সোমনাথের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে মৌসুমীর। শেষ মুহূর্তে বিয়ে হয়েছে মৌসুমীর সঙ্গে সোমনাথের। শুধু তাই নয়, সোমনাথের বোন কাকুলি, তারও বিয়ে হয়ে যায়। ইতিমধ্যে 9 বছর বিয়ে হওয়ার সুবাদে তাদের একটি সন্তান হয়, অর্থাৎ মৌসুমী এবং সোমনাথের একমাত্র কন্যা সন্তান। সোমনাথ আর মৌসুমীর একমাত্র কন্যা সন্তান সিনা, বয়স 7 বছর। ছোট্ট সিনা জন্ম থেকেই মূক ও বধির। কানে শোনা তো দূরস্থ, কথাও ঠিক মতো বলতে পারে না সে। তাদের একমাত্র মেয়েকে পড়াশুনোর জন্য ব্যান্ডেল চার্চের কাছে একটি মূক ও বধির স্কুলে ভর্তি করিয়েছিল সোমনাথ। সেখানেই পড়াশুনো করছিল ছোট্ট সিনা। মৌসুমীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক এবং সেখান থেকে বিয়ে এবং তারপর একমাত্র সন্তান তাদের। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে এটা পরিষ্কার যে সোমনাথ চেয়েছিল সুস্থভাবে থেকে একটা সুন্দর সংসার তৈরি করতে। যখন সোমনাথের বাবা ননীগোপাল বাবু অসুস্থ হয়ে পড়েন, সেই সময় তার যে চাকরি, কিশোরাম রেয়নের যে চাকরি, সেই চাকরিটা দিয়ে যান তার ছেলেকে। অতএব সোমনাথ তখন তার হাওড়া জুট মিলের চাকরি ছেড়ে দিয়ে এই হুগলি জেলার ত্রিবেণীতে কিশোরাম রেয়নে চাকরি করতে শুরু করে দেয়। বাবার চাকরিটা সে পেয়ে যায়। কিন্তু কখন যে মৌসুমীর মধ্যে আরো এক যুবক এসে জুটেছে কিংবা তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা বোধহয় বুঝতে পারেনি সোমনাথ নিজেও। হ্যালো, এই শোন, ভেতরে যা। তুমি রেগে গেলে না, তোমাকে খুব করতে ইচ্ছা। রাখো তো তোমার বকবাস, আমি মরছি আমার জ্বালায়। তুই বাড়ি থেকে বেরো এখনই। পাগল নাকি? ও ও এক্ষুনি এসে পড়বে তো। লক্ষ্মীটি শোনা, আজ যাবো না, কাল শিওর। ধর। সোমনাথ চাকরি করছে, সবসময় সে তার কর্মস্থলে ব্যস্ত। ফলে তার যে একমাত্র মেয়েকে
দেখাশোনা সমস্তটাই করে মৌসুমী নিজে। তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, স্কুল থেকে বসা, সবটাই দেখাশোনা করে মৌসুমী নিজে। ফলে সেই জায়গা থেকে বেশ একটা যাতায়াতের পথে কখন যে এই অঞ্চলেরই বাসিন্দা অমিতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে সে কথা জানতে পারেনি সোমনাথ। যদিও পুরো বিষয়টা মৌসুমীর কাছে খুবই ধোঁয়াশার মতো ছিল। প্রথমে হয়তো মৌসুমী ভেবেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়েকে স্কুলে দিতে যেত মৌসুমী, আবার স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরত সে। পাশের পাড়ার অমিতের নজর ছিল মৌসুমীর দিকে। কখনো তাদের দুজনের নজর দুজনের দিকে পড়লে মুচকি হেসে চলে যেত মৌসুমী। এইভাবে হঠাৎই একদিন পাড়ার যুবক অমিত সাউয়ের প্রেমে পড়ে যায় সে। সেই অমিত কলকাতার বড় বাজারে একটি কাপড়ের গুদামে কাজ করত। অভিযোগ, সেই সময় সে নাকি বেশ কিছু দামি কাপড় এবং কম্বল হাত সাফাই করেছিল। এরপর সেগুলো বিক্রি করে একটি টু হুইলার কিনেছিল অমিত। সেই বাইকে চেপেই অমিত মৌসুমীকে নিয়ে ঘুরে বেড়াতো বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলের বিভিন্ন জায়গায়। ওই স্কুলে মেয়ে নিয়ে যে যা আশা করতো, তারপরে এইখানে গার্লসেও ভর্তি করেছে মেয়েকে, এই স্কুলেও যেত, ছেলেরা দেখতাম রাস্তায় বসে থাকতো, ওই ফোনাফোনি করতো যে কাকে ফোন করছে কী করছে। কিন্তু ওদের ভিতরে অনেক দিন ধরে এই ব্যাপারটা আমি জানতে পারিনি, পরে আমি জানতে পারলাম ব্যাপারটা। হঠাৎ মৌসুমীর সঙ্গে এক গভীর সম্পর্ক লিপ্ত হয় এই অমিত সাউ। যে মৌসুমী, তার মেয়ে রয়েছে, তার স্বামী রয়েছে, সংসার রয়েছে, সমস্তটাকে ভুলে গিয়ে কিভাবে যে সে অমিতের সঙ্গে মিশল সে কথা কখনোই কোনো মানুষের কাছে একটা চিন্তা, অর্থাৎ একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড় করিয়ে দিয়েছে। যেই সব সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসে, সেই সম্পর্ক তো কোনো মধুর হতে পারে না। তো মা ঝগড়াঝাটি অশান্তি দুজনের মধ্যে প্রতিনিয়তই চলতো। মা বাধা দিতে আসলেও তাতে কিছু হতো না, ওরা ওদের মতন করে দিনরাতি মানে খাওয়া দাওয়া করছে, আবার করছে, আবার কিছুক্ষণ পর আবার অশান্তি, আবার একটু কেউ দেখে আসলো কিছু বললো, আবার দাদা বৌদিকে বলছে, বৌদি দাদাকে বলছে, এসব নিয়ে লেগেই থাকতো। তা বুধবার দিনকে একটু আমি বাড়িতে ছিলাম না, আমি একটু একটা কাজে বেরিয়েছিলাম, মা ছিলেন বাড়িতে। তো দাদা বৌদির মধ্যে বুধবার দিনকে এই ঝগড়াটা বেশি বড় করে হয় আর কি। তো বুধবার দিনকে অমিত শাহের বাড়িতে যাওয়া হয়, ওখান থেকে বুঝিয়ে নিয়ে আসা হয় বৌদিকে। দিয়ে দাদা বৌদিকে মনে দুঃখে একটা চরও মেরেছিল। দিয়ে বৌদির বাড়ির লোক ওটা নিয়ে বহুত বড় একটা ইস্যু করে দাদাকে রীতিমতন ট্রেট করে কোন ঠাসা করার চেষ্টা করছে, যেহেতু মাথার উপর বাবা নেই, মা আর আমি সব। আর দাদা তো বৌদি তো দাদাকে কিছু মানতই না আর ভয়ও পেত না। বৌদির হচ্ছে ক্ষমতাটা ছিল যে এক পাড়ার, যেহেতু মেয়ে পাড়ারই বউ, সঙ্গে 5 কাকা রয়েছে, বাবা মা রয়েছে, ভাই রয়েছে, দিদি জামাইবু রয়েছে। তো টোটাল ফ্যামিলির পুরো সাপোর্ট ছিল ওর উপরে, যার ফলে ও দাদাকে কোণঠাসা করতে পারতো। কোনো কিছু তো ভয়ও পেতো না, কিছুই করতো না। যখন তখন থ্রেট করবো, তোমাকে দেখে নেবো, তোমাকে এই করবো ওই করবো, বাড়ি ঘর দুয়ার জিনিসপত্র ভাঙচুর করবো, তোমার সঙ্গে সংসার করবো না, নানানভাবে দাদা নানা রকম প্রেশার দিতে থাকে। সবাই ঠিক ডাইরেক্টলি বলতো না, কিন্তু ইনডাইরেক্ট বলতো যে তোর বৌদিকে দেখলাম এই জায়গায়, তোর বৌদিকে দেখলাম ওই জায়গায়। এবার একটা কেউই চাপে বলতে পারতো না দাদাকে, কারণ যদি বলতে চায় তাদের সাংসারিক ঝামেলা লাগবে। এমনকি দাদা খুবই পাড়া সবাইকে জিজ্ঞাসা করবেন, খুবই ওর ডিউটি নিয়ে ও কাজবাজ নিয়েই থাকতো, এমনি আদারওয়াইজ কোনো কারোর সাথে ঝামেলা ঝগড়ায় জড়াতো না। তো তারপরে বৌদি দীর্ঘদিন ধরে নতুন জামা প্যান্ট পরে মেয়েটা প্রতিবন্ধী, তাকে স্কুলে দিতে গিয়ে নতুন চুড়িদার পরে প্রত্যেক দিন বেরোতো, সাজুগুজু করে যেত। তা সবাই মোটামুটি, এবার রাস্তাঘাটে তো অনেক কিছু চলে, সবাই সব কিছু দেখেছিল, কিন্তু কেউ চাপে বলতে পারিনি। যখন এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তারপরে সবাই এমনি বলেছিল যে অনেক দূর জায়গায় তোর বৌদিকে আর দাদাকে দেখেছিলাম। দাদা সোমনাথ দাস, দাদা বৌদির সাথে ওই যে অমিত সাউকে দেখেছিল, ঠিক আছে, তোর দাদার বৌদিকে দেখলাম। তো দেখার পরে এই কথাগুলো শুনে তারপরে পরে জানতে পারলাম, আমিও জানতাম টুকটাক কিছুটা, কিন্তু আমি বলতে পারতাম না চাপে। যদি ওদের ভিতরে ঝামেলা হলে তখন একটা বড় আকার ধারণ করতো, কারণ দাদাকে বৌদি কখনো ভয় পেত না। এমনকি দাদার উপরেও বৌদি স্টেপ নিত, উল্টোপাল্টা গালিগালাজ করতো, উল্টোপাল্টা কথা বলতো। তো দাদা কখনো বেশি চাপ দিতে পারতো না। একটা থাবড়া মারেছে বলে ওর বাড়ির লোক এসে বলেছিল, একটা থাবড়া, খুব একটা না, সেদিনকে ওই ব্যাপারটা হওয়ার পরে একটা থাবড়া মেরেছে, যেহেতু ওই অমিত সাউয়ের বাড়ির লোক দাদাকে উল্টোপাল্টা থ্রেট করে যে তোমার গরু তুমি সামলাও, তারপরে তোমার ঘর নাহলে তুমি না স্টেপ নিলে এরপরে কিন্তু আমরা স্টেপ নেবো। তারপরে বাজে ভাষায় গালাগালি দেয় অমিত সাউয়ের দিদিরা, ঠিক আছে।
দেওয়ার পরে দাদা তারপরে অমনিভাবে বৌদিকে একটা থাবড়া মারে সেদিন দুপুরবেলা। তা ওনার মা বলে কি যে তোমার মেরে হাত পা ভেঙে দেবো, তুমি আর আমার মেয়েকে এমনিভাবে গায়ে হাত দেবে না, ঠিক আছে? ফোন করতেই পারে, ফোন করেছে তো কি হয়েছে, এমনি করতেই পারে, রং খেলতেই পারে যাত্রার সাথে, তা কি হয়েছে? শুধু 1 বছর নয়, বিগত 3 বছর ধরে মৌসুমীর সঙ্গে এই অমিতের একটা গোপন সম্পর্ক। সেই সম্পর্ক হঠাৎই জানাজানি হয়ে যায় গত 12ই মার্চ দোলের দিন। দোলের দিন সকালবেলাতে দোল খেলতে চেয়েছিল মৌসুমী, তাতে বাদ সেজেছিল সোমনাথ। সে চেয়েছিল না, তার স্ত্রী বাড়িতেই থাকবে। তো তা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ চরম অশান্তি তৈরি হয়েছিল। সেই অশান্তি এমন জায়গায় পৌঁছেছিল যে হাতাহাতি পর্যন্ত হয়, কিন্তু তাতে এতটুকু বাদ স্বাধীনী মৌসুমী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল রং খেলতে। অমিতের সাথে রং খেলেছিল মৌসুমী। শুধু এখানেই শেষ নয়, রং খেলে তারা গিয়েছিল গঙ্গায় স্নান করতে দীর্ঘ সময় ধরে, ঘন্টার পর ঘন্টা ধরে গঙ্গায় স্নান করেছে মৌসুমী এই অমিতের সঙ্গে। আর এখানেই বিশাল একটা বেদনা নিয়ে তখন সোমনাথ ঘরের ভেতরে। গত 15 তারিখ 15ই মার্চ সোমনাথ বাড়িতে শুয়ে আছে, তার মায়ের সঙ্গে সুখ দুঃখের কথা বলছে। সে চেয়েছে তার স্ত্রীকে ভালো হতে, চেয়েছে মেয়েকে স্ত্রীকে নিয়ে সংসার করতে। যখন সে জানতে পারল যে তার স্ত্রী এমন এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তখনই তার বোধহয় মনটা ভেঙে গিয়েছিল। আর সে কথা চিন্তা করতে করতেই গত 15ই মার্চ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করে সোমনাথ। আমি আবার একটু ঘরের দিয়ে গেছি, আর তার ভিতরে 3টে লাইন ওখানে লিখে রেখেছে টিভির সামনে যে তোমাকে আর মারবো না, তুমি ভালো থেকেও, আমি চললাম। এটা ওখানে লিখে রেখেছে আর ঘরের ভিতরে ওইসব করেছে। আমি একটু টের পাইনি। এই যে খাটের ভিতরে উঠে গামছা দিয়ে টুলের উপর উঠে ওই ওখানে দিয়ে ঝুলে রয়েছে, এই দিয়ে দরজা ভেঙে বেরিয়ে দেখি ছেলে ঝুলছে। এবার আমি এসে দরজাটা ধাক্কাছি, দরজা বন্ধ। তখন আমি পাশের ক্লাবে জানালাম যে ভাই তোরা একটু আয়, দেখ ছেলে দরজা খুলছে না। বলছে কেন? আমি যদি একটু দুপুরবেলা অশান্তি হয়েছিল, তখন ওরা এসে খুব করেছে, খুলতেই পারিনি। তারপর বড় মেয়েকে বললো, বড় সাপল দিল, দরজা ভেঙে দেখে ছেলে ঝুলে রয়েছে। আত্মঘাতী হয়েছে সোমনাথ। এরপর কি হলো তার স্ত্রী মৌসুমীর? সে কি অমিতকে নিয়ে গা ঢাকা দিল? আর তাদের একমাত্র কন্যা সিনা, সেই বা কোথায়? আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। সোমনাথের মৃতদেহ আনা হয়েছিল বাড়ির পাশে একটি মাঠে, সেখানেই শায়িত রাখা হয় তাকে। মৌসুমী তখন বাপের বাড়িতে, তাকে খবর দেওয়া হয়, সে সেখানে হাজির হয়। বেশ কিছুটা সময় স্বামীর নিথর দেহের পাশে বসে থেকে চলে গিয়েছিল সে, কিন্তু তার চোখে কোনো অনুতাপ ছিল না কেন? সোমনাথের দেহ এসে পৌঁছেছিল এই মাঠে। খবর পেয়ে এসেছিল মৌসুমী, কিন্তু কিছুক্ষণ থাকার পরে সে চলে গিয়েছিল বাড়িতে, তার নিজের বাপের বাড়িতে। এরপরে ফোন গিয়েছিল অমিতের কাছে। অমিত যেন তাকে বিয়ে করে, আর এখনই বিয়ে করে। যে স্বামীর দেহ, যার সঙ্গে এই মৌসুমী 9 বছর ঘর করেছে, সেই স্বামীর দেহ যখন মাটিতে শায়িত রয়েছে সেই মুহূর্তে। হ্যালো হ্যালো, তুমি কোথায়? তোমার মোবাইলটা সুইচ অফ কেন? এই মৌসুমী ফোন করেছিল অমিতকে তাকে বিয়ে করার জন্য। এ কোন নারী, এ কোন নারী যে নারীর কথা আমরা শুনতে পাচ্ছি, যে সংসার, মায়া, মমতা সমস্তটাকে ফেলে দিয়ে সে আর এক পুরুষের কাছে ছুটে বেরিয়েছে, বারবার প্রতিনিয়ত তাকে ফোন করেছে। শুনছি নাকি ওদের 2 স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর ছেলেটা গলায় দড়ি দিয়ে মরেছে। এবার সারা পাড়া রটে গেছে যে আমার ছেলের জন্যেই ওনার স্বামী মারা গেছে। হ্যাঁ,
মারা গেছে বলা হলো, তারপরে এবার তো আমার ছেলেকে তো এবার সব পাড়ার লোকে মারবে। হ্যাঁ, সারা দুনিয়ার লোক বলছে ওর জন্যই মরে গেছে, ওর জন্যই মরে গেছে। এবার আমার ছেলে তো ভয়ে কোথায় যাবে না যাবে। আমি বললাম কি না, তাহলে তুই মাসির বাড়ি চলে যা। এই ভয় অমিত গা ঢাকা দিয়েছিল নদিয়ায় তার মাসির বাড়িতে। যে ওর কাছে ফোন গেছিল যে আমার স্বামী মারা গেছে, এবার তোমায় আমার বিয়ে করতে হবে, এই সবাই মিলে আপনাকে আমার ছেলেকে গলায় ও ঝুলিয়ে দেবে, এই ভয় ও সুসাইড করেছিল। অমিত তো বুঝতে পেরেছিল যে আর নয়, এ এমন একজন নারী যার কাছে গেলে হয়তো সেও শেষ হয়ে যাবে, অচিরেই চলে যেতে হবে। যখন সে কথা ভাবছে তখন আর কিছু করার ছিল না। শেষ মুহূর্তে নিজেই আত্মঘাতী হয়েছে অমিত। হঠাৎ 3:30 পৌনে 4টের দিকে আমার ছেলেকে ভয় খাওয়ালো। সেটা আমি বলতে পারছি না ফোনে। ভয় খাইয়েছে যে তোকে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে না করলে ফাঁসিয়ে দেবো, তোর বাবা মা সবাইকে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, আমি মৌসুমি মানে এখান থেকে ফোন করেছে, ফোন করে বলেছে আমাকে বিয়ে করতে হবে। এবার আমার ছেলের মাথা সে নানা রকমের টেনশানে আমার ছেলে লাস্টে এই গলায় দড়ি দিয়ে মরলো। আর কি করবে? আর ওই মেয়ে ছেলেটা শুধু আমার ছেলের সাথে না, অনেকজনার এই পাড়ার অনেক বেটা ছেলের সাথে, মানে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে ওর যোগাযোগ আছে। আমি চাইছি তো সব দোষ ওই মেয়েটারই, ওই মেয়েটার জন্যই আজকে আমার ছেলেটা গেছে। মৌসুমীর যে ভূমিকা, এই মৌসুমীর ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। একাধিক যুবকের সঙ্গে তার সম্পর্ক, সে সম্পর্কের কথা স্বীকার করেছে এলাকার মানুষ। ফলে পুলিশ যে ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি প্রশ্ন রয়েছে মৌসুমীর বিষয় নিয়েও। পুরো ঘটনার বিষয় নিয়ে জানতে মগরা থানায় হাজির হয়েছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। সোমনাথের মৃত্যুর পর কেন মৌসুমীর বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল তা নিয়ে কিছুই বলতে পারেনি ডিউটি অফিসার। শুধু তাই নয়, মৌসুমী যে ফোনে অমিতকে হুমকি দিচ্ছে সেই বিষয়টিও নাকি পুলিশকে জানিয়েছিলেন এলাকার মানুষ। কিন্তু তখনও নিশ্চুপ থেকেছে মগরা থানার পুলিশ। যদি মৌসুমীকে আগেই গ্রেপ্তার করা হতো তাহলে অন্তত বেঁচে যেত অমিত সাউয়ের প্রাণ। ওকেও আমার ছেলের মতন মারুক, সারা জীবনও জেলে থাকুক, আমি এটাই চাই। দুটো মায়ের কোল কেড়ে নিল ওই মেয়েটা। একটাই তো আমার সাহারা ছিল, কে দেখবে বলুন তো আমাদের এই বুড়ো বয়সে? এই অল্প একটা দুটো করে সংসারের জিনিসপত্র, আমার মেয়েটার একটা দুটো করে বিয়ে দেওয়ার জন্য জিনিসপত্র সব ওই ছেলেটাই আমার বানাচ্ছিল। ভাঙচুর করলো ঘর বাড়ি। জানাবার পর এখান থেকে জানালাম যে থানায় যে আমার বাড়ি ভাঙচুর করতে আসছে। হ্যাঁ, পুলিশদের খবর দেওয়া হলো। ওনারা বললো কি না বাড়ি যান, কিছু হবে না, আমি যাচ্ছি। তারপরে এবার পুলিশ এসে অন্য জায়গা দিয়ে চলে গেল, আর আমার বাড়ি এদিকে ভাঙচুর হয়ে গেল। এখানে যখন আমার ওই ছেলেটা যখন মারা গেল, মারার পর শুভময়কে বলা হলো আমাদের এখানে কাউন্সিলরকে যে দেখো দাদা, ওই ছেলেটা তো মারা গেছে, এবার আমার ছেলেটার কি হবে? বলছি আমি জানতাম তোর ছেলে এরকম করে বেড়াচ্ছে। এখানকার কাউন্সিলরই যদি জানতো, উনি যদি আজকে দুটো চর মারতো কিংবা আমাদের বাড়িতে এসে বলতো, তাহলে কি আমার ছেলেটা মরতো না? ওরাও এক চোখে বিচার করলো, লাস্টে আমার ছেলেটাও মারা গেল এইভাবে। যেখানেই গেছি সেখানেই এইভাবে ঘুরিয়ে দিয়েছে। অনাহারে আজকে আমার ছেলেটা মরে গেল। এখন মরার পর বলছে আমি যদি জানতাম, ওকে যদি ধরে নিয়ে যেত তাহলে 2 মাস পরেই 2 দিন পরেই আমি ওকে জেল থেকে নিয়ে আসতাম, ওর কোনো চিন্তা হতো না। এখন সব আশেপাশের লোকরা এইভাবে বলছে। কেস করতে গেছি, ওখান থেকে বলছে চলে আসো সব, তোমাদের কিছু কেস টেস করার দরকার নেই, আমাদের এই হাসপাতাল মাঠে এখানে এসে বসে আমরা মীমাংসা করব। এই আমাদের সব এখানকার সেক্রেটারিরা সব এইভাবে বলছে। আমাদের কোনো জায়গায় আমাদের যেতে দিচ্ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই ফাঁকা, কেউ আমাদের সাথে সাথ দিচ্ছে না। হ্যাঁ, কেস করেছি আমরা, এখন আবার বলছে যে কেস করেছে যে আমার মেয়ে স্কুল আছে, মেয়েকে ধমকাচ্ছে, তোমার স্বামী বাইরে কাজে যাবে, যদি কেউ তুলে নিয়ে চলে মেয়েকে, তোমার স্বামীকে যদি মারে কেস তুলতে হবে। এইভাবে ওপর থেকে আবার আমাদের ওপর ইয়ে করছে, ভয় খাওয়াচ্ছে। এই পাড়ার লোক, আমার ছেলে সব বন্ধুগুলো, ওদের মাটা সব ভয় খাচ্ছে যে যদি আমার ছেলেকে তুলে নিয়ে যায় কি হবে, হ্যান হবে ত্যান হবে, নানান রকম করে আমাদের এইসব করছে। হ্যাঁ, নতুন করে থানায় একটা কমপ্লেন দিন, মগরা থানায়। যদি কিছু না হয় আমাকে জানান। আমার একমাত্র মেয়ে আপনার? হ্যাঁ, ওই একটা মাত্র আমার মেয়ে। তাহলে বলুন, একমাত্র মেয়েকে আপনার কিডন্যাপ করার হুমকি দিয়েছে, ওইসব বলছে, সবাই বলছে। যান থানায় কি কমপ্লেন দিন, আমি দেখবো। এখানকার সবাই বলছে কিনা কেস তুলে নাও। আমরা জানছি যে যাক আমার ঘর বাড়ি ভেঙে গেছে যা, কিন্তু আমার ছেলেটা যদি থাকতো আমার জিনিসপত্র আবার হতো। একজন স্ত্রী, সে সংসার করবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে থাকবে, এটাই স্বপ্ন থাকে একজন স্বামীর চোখে মুখে। যখনই সেই স্ত্রী পরপুরুষের প্রেমে পড়ে, সংসারকে তছনছ করে দেয়, তখনই মনে হয়
এই সংসারে বেশ কিছু নারী আছে যাদের কোনো ভূমিকাই নেই, আর সেই সমস্ত নারীদের জন্যই আজ একের পর এক সংসারে অশান্তির সূত্রপাত। মৌসুমীর মতো নারীরা সংসারকে সুখে রাখা তো দূরের কথা, সংসারকে ভাঙতেই এরা বেশি অভ্যস্ত। তাই আজ এই মৌসুমীদের জন্যই অকালে চলে যেতে হলো সোমনাথ এবং অমিতকে। তাই আপনাদের বলছি, এই সমস্ত মৌসুমীদের মতো নারীদের কাছ থেকে দূরে থাকুন। সংসার সুখের হোক, এই কাম্যই আমাদের। স্ত্রী আর স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখের সংসার করবে, এটাই চিরাচরিত প্রথা। আমরাও চাই বাংলার ঘরে ঘরে এই প্রথাই যেন আবর্তিত হয়। ক্রাইমিয়ার আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।